যাই হোক, একটা ভালো স্বপ্ন দেখলাম তোমাকে নিয়েই, কিন্তু অন্য রূপে। কিন্তু যাকে নিয়েই দেখলাম আমি নিজেই বুঝতে পারিনি উনি আসলে ঠিক কে। কিন্তু ওনাকে খুবই ভালো লেগেছে আমার। দেখতে উনি রূপে আর সৌন্দর্যে অপরূপা ছিলেন। চোখ ফেরানো যায় না, এতই সুন্দরী ছিলেন তিনি। আমার মনে হলো আমার বয়স 46 আর ওনার বয়স 35। যতদূর মনে হলো হাসপাতালে। উনি ডক্টর কিম তেইয়ং, আমারই বস। আর ডেজিগনেশন ওনার মেডিকেল সুপার। ভীষণ সুন্দরী হলেও কিন্তু ভীষণ কড়া মানুষ বস হিসেবে। আমার জয়েন করার কয়েক মাস আগেই উনি জয়েন করেছিলেন হাসপাতালে। আর কোয়ালিটি ম্যানেজার হিসেবে জয়েন করার পরই আমাকে বলে দেওয়া হয় ওনাকেই রিপোর্ট করতে হবে। ওনার সুপারভিশনে ভালোই কাজ করছিলাম, কিন্তু উনি এতটাই কড়া ধাতের মানুষ যে ভুল হলে বা পান থেকে চুন খসলেই ছেড়ে দিতেন। আর এতটাই ভালো মানুষ যে ওনার ভুল হলে ওনার রিপোর্টিং সাবঅর্ডিনেট হয়ে শুধরে দিলে উনি মেনেও নিতেন গ্রেসফুলি। এক এক সময় ওনার ব্যবহার এতটাই মধুর করতেন আমার সঙ্গে, যেন আমায় কতদিন ধরে চেনেন। অথচ আমার জয়েন করতে 4 মাসও পেরোয়নি। কেন এক এক সময় এত মধুর ব্যবহার করতেন আমি বুঝতে পারতাম না। কাজ করতে করতে অফিসে প্রফেশনালি বন্ডিং হয়ে গেল আমাদের। ভালোই চলছিল কাজ আমাদের। পেশেন্ট ফাইল অডিট থেকে নিয়ে ডিপার্টমেন্ট ধরে এই ছবি বানানো সব রকমই ডিসকাস করতাম। আমার জয়েন করা প্রায় 4 মাস শেষ। একদিন উনি অফিসে দেরি করেই এসেছেন, আর ওনার কোলে ছোট্ট শিশু। এই কমাস বুঝতেই পারিনি কোনোদিন যে উনি আসলে এক সন্তানের মা। শিশুটি ওনার প্রবাবলি 8 থেকে 9 মাসের। ম্যাডাম পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে এসেছিলেন। আমাদের মধ্যে এতটাই বোঝাপড়া ছিল যে আমি পেডিয়াট্রিশিয়ান চেম্বারের বাইরেই ওনার সঙ্গে ছিলাম। হাজার হলেও উনি আমার বস তো, কিন্তু উনি খুশিও হয়েছিলেন আমার ওনার পাশে থাকা নিয়ে। পেডিয়াট্রিশিয়ানকে দেখানোর পর আমরা ওনার বেবিকে নিয়ে আমাদের অফিস ঘরে চলে আসি। তারপর বেবির ইমিউনাইজেশন সংক্রান্ত বা কিছু ভ্যাকসিনেশন আর প্যারেন্টিং নিয়ে ওনার সঙ্গে ডিসকাশন করলাম। উনি অবাক হয়ে আমার কথা শুনছিলেন। যদিও উনি নিজেই ডাক্তার, তার উপর মেডিকেল সুপার, কিন্তু আমার দিকে অপলক এক নাগাড়ে তাকিয়ে স্পেল বাউন্ড হয়ে আমার কথা শুনছিলেন। ওনার সৌন্দর্যে রঞ্জিত মুখ থেকে অদ্ভুত এক আভা বেরোচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, আমারও জানি না খুব ভালো লেগেছিল প্যারেন্টিং নিয়ে ওনার সঙ্গে কথা বলতে। ইনফ্যাক্ট আমারও ওনাকে ভালো লাগতো, কিন্তু আমি হলাম ওনার সাবঅর্ডিনেট আর উনি হলেন আমার রিপোর্টিং বস। আমার কাজ হলো নন মেডিকেল ইস্যু নিয়ে ওনাকে সাহায্য করা। বেবির কেয়ার নিয়ে গল্প করতে করতে উনি জানালেন যে উনি ডিভোর্সড। আশ্চর্য হলাম বুঝে যে ম্যাডাম এতটাও কোনোদিন আমার কাছে খোলাখুলিভাবে ওনার পার্সোনাল ব্যাপারে আগে কোনোদিন কথা বলেননি। ওনার বেবির ডেলিভারি হওয়ার 5 মাস আগে উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স করে নেন, কারণ ওনার এক্স হাজব্যান্ডের মাল্টিপল রিলেশনশিপ ছিল, যেটা ম্যাডাম ধরে ফেলেছিলেন। বেবি কেয়ার নিয়ে কথা বলতে বলতে উনি জিজ্ঞাসা করলেন আমি বেবির ব্যাপারে এত ভালো প্যারেন্টিং কি করে জানলাম। তখন আমার মাথায় আমার পরলোকগতা একমাত্র মেয়ের কথা মনে পড়ল। আমি ওনাকে বললাম যে আমার 8 মাসের এক শিশুকন্যা 7 বছর আগে মারা গেছে। তারপর উনি আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করলেন যে সে এখন কোথায় আর কি করেন। আমি বললাম আমার স্ত্রীও 4 বছর আগে পরলোকগত হয়েছেন, আমি বিপত্নীক। শুনে উনি শকড হয়ে গেলেন, চোখ ভিজে গেল দেখলাম, কিন্তু উনি নিজের চোখ থেকে জল বের করতে দেননি। তারপর ওনার বেবি প্যারেন্টিং নিয়ে আরও কিছুক্ষণ কথা বলার পর উনি আমায় বললেন যে
আমার নাকি ভালো বাবা হওয়ার সব রকম যোগ্যতা রয়েছে। আমি ওনাকে থ্যাঙ্কস বলে চুপ হয়ে গেলাম, কারণ 46 বছর বয়সে আর বিয়ে করার বা সিঙ্গেল প্যারেন্টস হিসেবে বেবি দত্তক নেওয়া আর সম্ভব নয় আমার পক্ষে। উনি মনে হয় আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন কিছুটা, তাই উনি জিজ্ঞাসা করলেন, কি হলো, চুপ হয়ে গেলেন যে? আমি এটা সেটা বলে কথা ঘুরিয়ে দিলাম। বেশ কিছুদিন পর কোনো এক রবিবার উনি আমায় ওনার বাড়িতে লাঞ্চে ইনভাইট করেছিলেন। বাড়িতে গিয়ে দেখি ওনার বাড়িতে ওনার বেবি ছাড়া ওনার বয়স্ক মা বাবাও থাকেন ওনার সঙ্গে। ঘরে ঢুকে দেখি ম্যাডাম রান্নাঘরে ছিলেন আর রান্না করছিলেন, কারণ ওনার মেড আসেননি সেদিন। আর ওদিকে ওনার বেবি ম্যাডামের মায়ের কোলে সমানে কান্নাকাটি করছিল। ম্যাডাম জেনুয়ালি অসুবিধায় ছিলেন, কারণ একদিকে আমাকে ইনভাইট করে আমার জন্য রান্না করছিলেন আর অন্যদিকে বেবিকেও সামলাতে হচ্ছে, কারণ ওনার বেবি আজ ওনার মানে ম্যাডামের কোল ছাড়া কিছু মানছিল না। আমি থাকতে না পেরে এগিয়ে গিয়ে ওনার বেবিকে আমার কোলে নিয়ে নিলাম, আর বেবি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। ম্যাডামও অবাক, কারণ ওনার কোল ছাড়া শিশুটি কাউকেই মানে না। আর কিছুক্ষণের মধ্যেই বেবি আমার কোলেই ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর বেবিকে বেবি কটে শুইয়ে দিলাম আর ম্যাডামের রান্নাঘরে চলে গেলাম, কারণ উনি খুবই অসুবিধায় পড়ে গিয়েছিলেন আর সেরকম কিছুই প্রিপারেশন করতে পারেননি। ওনার বাবা মা খুবই বয়স্কা বলে সেরকম হেল্পও করতে পারছিলেন না। অগত্যা আমি মাঠে নেমে পড়লাম ওনার সঙ্গে। উনি প্রথমে আপত্তি তুললেও আমার চটপটে সবজি কাটা দেখে অবাক হয়ে গেলেন। 1 ঘন্টার মধ্যেই সবজি কাটা নিয়ে রেসিপি সিলেকশন সব কমপ্লিট। আমরা দুজনে মিলেই সমস্ত রান্না আরও 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেললাম। লাঞ্চ করতে এখনো দেরি, তাই উনি রেড ওয়াইন ফ্রিজ থেকে বের করে সুন্দর কাঁচের গ্লাসে ঢেলে আমাকে এগিয়ে দিলেন আর নিজেরটাও অন্য গ্লাসে ঢেলে নিলেন। তার মধ্যেই আবার আমাদের মধ্যে সংসার আর রান্না বান্না নিয়ে ডিসকাশন শুরু হয়ে গেল। উনি ডাক্তার হলেও সংসার নিয়ে আলোচনা করতে ওনার ভালো লাগে। কেমন করে কম খরচে কোন ব্লু চিপ ফান্ডে ইনভেস্টমেন্ট করলে বেশি রিটার্ন পাওয়া যায়, কোন ইন্স্যুরেন্সের প্ল্যান ভালো বা মেডিক্লেমের প্রিমিয়ার কত কম বেশি বেনিফিট পাওয়া যায়। আবার রান্নার প্রসঙ্গে তেলে আগে কাঁচা লঙ্কা ছাড়লে রান্না ঝাল হয় না মশলা কষবার সময় শুকনো লঙ্কা গুঁড়ো দিলে রান্না ঝাল হবে, চিকেন রান্না করার সময় চিকেনটা আগে ভেজে পরে মশলা দিয়ে কষলে টেস্ট ভালো হয় না মশলা কষিয়ে তারপর চিকেন দিলে টেস্ট ভালো হবে। গল্প করতে করতে রেড ওয়াইন শেষ হয়ে গেল মাঝখানে। ম্যাডাম আবার ঢেলে দিলেন গ্লাসে। এবার গ্লাসে ঢালার সময় ম্যাডাম খুব কাছেই বসেছিলেন, শুধু কয়েক ইঞ্চির দূরত্ব আমাদের। ওনার হালকা নিঃশ্বাস ফিল করছিলাম আমার হাতে। আমি গ্লাসের দিকেই তাকিয়েছিলাম, কিন্তু উনি আমার দিকেই তাকিয়েই গ্লাসে ওয়াইন ঢালতে ঢালতে গল্প করে গেলেন। ওনাকে সোজাসুজি না দেখেই বুঝতে পারছিলাম ওনার সত্তা সেই সময় এক সৌন্দর্যমতী অপরূপা লাস্যময়ীর নারীর প্রতিরূপার ছিল। ওয়াইন ঢালার সময় আরো 1/2 ঘন্টা আমরা গল্প করে গেলাম। গল্পের শেষে উনি বললেন, আমার নাকি ভালো হাজবেন্ড হওয়ারও গুণ রয়েছে। সেই দিনের থেকেই আমাদের মধ্যে বন্ধুত্ব আরো নিবিড়ভাবে গড়ে ওঠে। মাঝে মাঝেই ছুটির দিন উনি আমায় লাঞ্চ বা ডিনারে ডাকতেন। আমরা দুজনেই তরকারি কাটা থেকে রান্না একসঙ্গেই করতাম, অনেক গল্প করতাম আর আমি ওনার বেবিকেও সামলাতাম। ভালোই কাটছিল দিনগুলি। এই করতে করতে একদিন হঠাৎই ওনার এক্স হাজবেন্ডের আবির্ভাব ঘটল। আমাদের অফিসের মধ্যেই ওনার এক্স ডাক্তার হাজবেন্ড ওনার কাছে ক্ষমা চাইছিলেন ওনার সমস্ত ভুলের জন্য। ওনার লাইফে ফিরে আসার জন্য কান্নাকাটি করছিলেন। উনি ম্যাডামকে আবার বিয়ের প্রস্তাব দেন। এই রকম অবস্থায়
ম্যাডাম একটু অপ্রস্তুত হয়ে গেলেন। আমার দিকে একবার দেখলেন। আমি ওনার মনের অবস্থা বুঝতে পেরে আমাদের চেম্বার থেকে বেরিয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসি। অনেকদিন সিগারেটটা খাওয়া হয়নি। আধ ঘন্টার পর ফিরে এসে জানতে পারি যে ম্যাডাম সেই দিনকার মতো ছুটি নিয়ে ওনার এক্স হাজবেন্ডের সঙ্গে বেরিয়ে যান, আর উনি ওনার এক্স হাজবেন্ডকে একসেপ্টও করে নিয়েছেন। পরের দিন অফিস জয়েন করার পর ওনার থমথমে মুখ দেখে সামান্য হলেও কষ্ট পেলাম। সেদিন ওনার মেজাজও ভালো ছিল না। বিশেষ করে আমাকে দুবার আমার কাজে ঢিল দেওয়ার অভিযোগে তিরস্কার করেন বাজেভাবেই, যদিও আমার দোষ ছিল না। সেই দিন থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে কথা বলা কম হয়ে যায়। আমি বাড়ি আর অফিস যাওয়া আসা ছাড়া আর কোনো কিছুতেই ইনভলভ করিনি নিজেকে, অফিস পার্টিতেও নয়। উনি অফিস পার্টিতে আমার অনুপস্থিতি খেয়াল করলেও কিছু বলেননি, দেখা শুধু সেই অফিসেই। দুদিন পরেই জানতে পারি ওনারা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছেন। মনটা কিছুটা হলেও খচ করে উঠল। উনি আমার সঙ্গে কথাও বলেন না, আর আমিও চুপ হয়ে যাই, কিছুই বলি না। এই করে দিন চলে যাচ্ছিল। দরকারি কাজ ছাড়া আমাদের মধ্যে কোনো কথা হতো না। অফিসেও অনেকেই লক্ষ্য করেছেন যে আমাদের মধ্যে সেই মাধুর্য আর নেই। এই করেই প্রায় 2 মাস কেটে গেল। আমিও কাজের মধ্যে সুযোগ পেলেই অন্য কোথাও চাকরি খোঁজা শুরু করলাম, কারণ ওনার ব্যবহার মাঝে মাঝে খুব কষ্ট দিয়েছে, যেখানে আমার কোনো দোষই ছিল না। একদিন দুপুরবেলায় ওয়ার্ড রাউন্ড দিয়ে ফেরার সময় অফিসে ঢুকে দেখি উনি আমার কম্পিউটারের সামনে মাথা নিচু করে বসেছিলেন। আমার অফিস ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মাথা তুলে আমায় দেখলেন কিছুক্ষণ, আবার সম্বিত ফিরে পেয়ে সঙ্গে সঙ্গেই চোখের জল মুছতে মুছতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বললেন, সরি, আমার ইউএসবি পোর্ট কাজ করছিল না বলে তোমার কম্পিউটারে কাজ করছিলাম। না না ম্যাডাম, আপনি করুন না, আমার এই মুহূর্তে সেরকম কম্পিউটারের দরকার নেই। না থাক, তুমি বসো, আমার হয়ে গেছে বলে উনি নিজের জায়গায় এসে বসলেন, কিন্তু মাথা নিচু করেই বসেছিলেন। কিছুক্ষণ ওইভাবে বসে আবার সোজা হয়ে বসে আমার পেন্ডিং কাজের লিস্ট জানতে চাইলেন। সকালে এক দফা গাল খেয়েছি আচ্ছা করে ওনার কাছেই, সেটাতেও আমার দিক থেকে কিছু পেন্ডিং ছিল না, কি শুধু নন কমপ্লেন্স ছিল, যেটা অন্যান্য ডিপার্টমেন্টাল হেড ক্লোজ করতেন। আমি যদিও এই রাউন্ডের পর সবার সঙ্গে কথা বলে ম্যাক্সিমাম ক্লিয়ার করে রেখেছিলাম, কিন্তু জানতাম যেগুলো হয়নি সেটা নিয়ে আমাকে ম্যাডাম অহেতুক ছেড়ে খাবেন। যেগুলো ক্লোজ হয়ে গেছে সেটা বিস্তারিত এভিডেন্স সমেত বুঝিয়ে দিলাম, আর যেগুলো হয়নি সেটাও সাহস করে বলে ফেললাম। কিন্তু আশ্চর্য, উনি কোনো রিঅ্যাকশন দিলেন না, ছাড়া তো দূরের কথা। ওনাকে কাজের আপডেট দেওয়ার পর যেই কম্পিউটারের মাউস ধরলাম, ব্যাপারটা বুঝতে পারলাম কেন ওনার মুখ থমথমে আর চোখে জল। আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করা ওয়ার্ড ফরম্যাটে রেজিগনেশন লেটার দেখেই উনি মনমরা হয়েছিলেন, কিন্তু আমারও কিছু করার ছিল না, কারণ ওনার ব্যবহার আর ভালো লাগছিল না। প্রায় 2 মাস হয়ে গেছে ওনার সঙ্গে শেষ ডিনার করা। এই রবিবারেই উনি হঠাৎ ওনার বেবি আর হাজব্যান্ডকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসেন। কলিং বেল বেজে উঠলে আমি দরজা খুলে চোখে বিশ্বাস করতে পারিনি প্রথমে। জিজ্ঞাসা করতে বলেন, তোমার হাতে রান্না আমি অনেকদিন খাইনি, তাই ওকে নিয়ে চলে এলাম। টেস্ট হারিয়ে ফেলেছি আমার টেস্ট বাডের। আমি সেদিনই লাকিলি অনেক জিনিস কিনে এনেছিলাম, সকাল সকাল এনে ফ্রিজে ভরে রেখেছিলাম। আনন্দ পেলেও কেমন মনমরা মনে হচ্ছিল যেন। ওনার আশা নিয়ে আমার দুঃখ ছিল না কোনো, কিন্তু আগামীকাল আমাকে রেজিগনেশন দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি দেওয়া দরকার। সেই জন্য আজকে রবিবার আমি নিরিবিলি নিরামিষ কাটাতে চেয়েছিলাম। ম্যাডাম ওনার বেবিকে ওনার হাজবেন্ডের কোলে দিয়ে আমার সঙ্গে রান্না করতে কিচেনে চলে এলেন। ওনার উপস্থিতি অনেক স্মৃতি উস্কে দিচ্ছিল। আমরা তরকারি কাটতে কাটতে রান্না নিয়ে টুকটাক ডিসকাশন করছিলাম, কিন্তু লক্ষ্য করলাম উনি খুব একটা কথা বলছেন না আমার সঙ্গে। আজকে রবিবারটা এইভাবে নষ্ট হোক আমি চাইনি, কারণ আমি আজ
আজ নিজের মতো করে কাটাতে চেয়েছিলাম। রোজই তো অফিস থেকে থমথমে পরিবেশ সহ্য করতে হয়েছে, আবার আজ কেন? আধ ঘন্টা পর রান্না করার মাঝেই ওনার হাজব্যান্ড বেবিকে নিয়ে চলে এলেন রান্নাঘরে। তারপর গম্ভীর কিন্তু দাম্ভিক গলার সুর চড়িয়ে বললেন, এই যে শুনছো, তুমি যদি রান্না করাতেই ব্যস্ত হয়ে যাবে তাহলে আমাদের বেবিকে কে দেখবে? আমি অপ্রস্তুত হয়ে গেলাম ওনার ব্যবহার দেখে। আমার ফ্ল্যাটে এসে আমার সামনেই ওনারা স্বামী স্ত্রীতে ঝগড়া করবেন নাকি? ওনার কথা শুনে ম্যাডাম চুপ ছিলেন। হয়তো ওনার হাজব্যান্ডের এরকম সিন ক্রিয়েট পছন্দ হয়নি। ওনার হাজব্যান্ড হয়তো ম্যাডামের আমার সঙ্গে রান্না করা বা ফ্রেন্ডের সুলভ আচরণ পছন্দ করছেন না, পজিটিভ হয়ে গেছেন হয়তো। আমিও চুপ আর ম্যাডামও চুপ। কোনো উত্তর না পেয়ে স্বাভাবিকভাবেই আরো জোর গলায় আওয়াজ তুলে বললেন, এই যে কানে গেল না তোমার? তুমি যদি রান্না করতেই ব্যস্ত হয়ে যাবে তাহলে আমাদের বেবিকে কে দেখবে? আমি বেবির দায়িত্ব সবসময় নিতে পারবো না। আমি আমার বাড়িতে এই ধরনের অশান্তি সহ্য করতে পারছিলাম না। থাকতে না পেরে ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি বেবিকে নিয়ে স্যারের সঙ্গে বসুন, আমি তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। স্যার ঠিকই বলেছেন। ম্যাডাম হাত তুলে আমাকে মাঝপথেই কথা থামাতে বললেন। তারপর উনি সামান্য হলেও গলার জোর বাড়িয়ে জিজ্ঞাসা করলেন ওনার হাজব্যান্ডকে, কি বললে? আরেকবার বলো, ভালো করে আমি শুনতে পাইনি ঠিক করে। এই রে, আমার ফ্ল্যাটে আমার সামনেই ওনাদের সাংসারিক অশান্তি। ওনার হাজব্যান্ড খানিকটা গলার স্বর নিচু করে বললেন, তুমি যদি এভাবে সংসার শুরু করে রান্না করতেই ব্যস্ত হয়ে গেলে বেবিকে কে দেখাশোনা করবে? আমি বেবির দায়িত্ব সবসময় নিতে পারবো না যে। ম্যাডাম আমার দিকে তাকালেন কিছুক্ষণ। ওনার চোখ থেকে অশ্রুর বাঁধ ভেঙে গিয়ে অনবরত জলের ধারা পড়ছিল। আমার খুব খারাপ লাগছিল ওনাকে এই পরিস্থিতিতে এরকমভাবে আমার ফ্ল্যাটেই এইভাবে অসহায় দেখে। কিছুক্ষণ থেমে বাক্যরুদ্ধ আর কান্না ভেজা গলায় বললেন, আর স্বাভাবিকের থেকে জোর গলাতেই বললেন, তোমায় সেটা নিয়ে ভাবতে হবে না। আমার বেবি আর আমার দায়িত্ব আমার হবু হাজব্যান্ড জাংকুক নেবে। আমি শুনে হতবাক হয়ে গেলাম। আমি কি শুনছি ওনার মুখ থেকে? আমি ওনার হাজব্যান্ডের দিকে তাকালাম, দেখছি উনি হাসছেন। আমি বিশ্বাস করতে পারছি না কি শুনছি আর কি দেখছি। উনি বললেন, মিস্টার জাংকুক আপনি ঠিকই শুনেছেন, আমার ওয়াইফ আমাকে ক্ষমা করে দিয়েছে সেদিন ঠিকই। আমরা আবার রেজিস্ট্রি বিয়েও করে ফেলি, কিন্তু নতুন করে সংসার করার পরও বুঝতে পারছিলাম না কেন সে সুখী নয়, কেন সে হ্যাপি নয়। আগের মতো সেই ইন্টেন্সিটি নেই ওর ভালোবাসায়। আগের মতো আমাকে কিছুই বলছে না। প্রথমে ভাবতাম আমার দোষ বলেই আমাকে এখন মানতে সময় নেবে। খুব চেষ্টা করেছি মন জয় করবার, বোঝানোরও খুব চেষ্টা করেছি, কিন্তু সে কিছুই বলছে না আমাকে। কিন্তু 3 দিন আগে সে অফিস থেকে ফিরে ওর অনবরত কান্না দেখে বুঝতে পারি, যখন সে বলে আপনার রেজিগনেশনের প্ল্যান, চরম অশান্তি হয় আমাদের মধ্যে মিস্টার জাংকুক। পারলে আপনাকে সাহায্য করার ইচ্ছে হয় আমার। লোকও ঠিক করে ফেলি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আমি ওকে আবার হারাতে চাই না। কিন্তু ওর ভয়ানক রুদ্রমূর্তি আর চরম হুঙ্কার দেখে প্রথমবার জীবনে বুঝতে পারে নারী তার ভালোবাসার জন্য কি করতে পারে। আপনার ক্ষতি হলে সে আমাদের শিশু সন্তানকে নিয়েই নিজেকে শেষ করার হুমকি না দিলে আমি জানতে পারতাম না ভালোবাসার ইন্টেন্সিটি কতটা আপনার জন্য। আমি বড্ড দেরি করে ফেলেছি ওর জীবনে ফিরে আসতে আসতে, আর আপনি কিছু না করেই আমার এক্স ওয়াইফের মন স্পর্শ করে ফেলেছেন। হ্যাঁ মিস্টার জাংকুক, ঠিকই শুনেছেন। আমার পরম আদরের প্রিয়তমা স্ত্রী এখন আবার এক্স ওয়াইফ হয়ে গেল আমার জন্যে, বলে এগিয়ে এলেন আর বেবিকে আমার কোলে দিয়ে অশ্রুসিক্ত চোখে বললেন, মিস্টার জাংকুক আমার সন্তানের দেখাশোনায় খামতি আর আমার স্ত্রীর যদি এতটুকুও অমর্যাদা বা অসম্মান কোনোদিন করেছেন, মনে রাখবেন আমি আপনাকে ছেড়ে দেব না। একটু তফাতে সরে কোটের পকেট থেকে কয়েকটা কাগজ বের করে বললেন, আর এই রইল আমাদের মিউচুয়াল ডিভোর্সের আবেদন। 10 থেকে 12 দিন সময় লাগবে ফর্মালিটি করতে, কিন্তু হয়ে যাবে সব কমপ্লিট। আর আপনাদের কেউ আটকাবে না একসঙ্গে থাকতে।
ম্যাডামও আমার কাছে এসে একসঙ্গে আমার হাত ধরে বেবিকে আমাদের বুকের সঙ্গে নিয়ে আমাকে বললেন, হ্যাঁ গো, আমার বেবির দায়িত্ব নেবে না? নেবে তো বলো, আমার দায়িত্ব নেবে না? আমি যে কখন ভালোবেসে ফেললাম তোমায় নিজেই জানতে পারলাম না। নেবে তো আমার দায়িত্ব? আমার চোখ থেকেও জল বেরিয়ে গেল। আমি ওনার হাত আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আর একসঙ্গে বেবিকে ধরে বললাম, হ্যাঁ ম্যাডাম, আমি দায়িত্ব নেব, বেবিরও নেব আর আপনারও দায়িত্ব নেব। ম্যাডাম, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছিলাম নিজের অজান্তেই। আপনি ডাক্তার বলে হয়তো বলতেও পারতাম না কোনোদিন। ম্যাডাম, যেদিন স্যার এসে আপনাকে আবার ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, বিশ্বাস করুন আমার মন দুমড়ে মুচড়ে গিয়েছিল। তারপর যাও আশা করেছিলাম যে আমি সাহস করে রুখে দাঁড়াবো আপনার আর স্যারের মাঝখানে, কিন্তু আপনাদের রেজিস্ট্রি ম্যারেজের খবর পেয়ে আমি আর এগোতেই পারিনি। বিশ্বাস করুন, আপনাকে হারানোর ভয়ে বলুন বা অভিমানে বলুন, সুসাইড করতে গিয়েছিলাম। কারণ আমার পরলোকগত স্ত্রী আর মেয়েকে অনেক আগেই হারিয়েছি, কিন্তু আপনার সাথে বন্ধুত্ব সুন্দর সম্পর্কে আবদ্ধ হয়ে আপনাকে আর আপনার শিশু সন্তানের দেখাশোনা করব বলে ঠিক করি, কিন্তু এইভাবে হারাতে চাইনি। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার মুখে হাত রেখে দিলেন বিহ্বল হয়ে। হ্যাঁ গো, এতটাই যদি ভালোবেসে ফেলেছিলে তাহলে বলনি কেন? জানো না, আমরা মেয়েরা মনের কথা হাজার কষ্ট হলেও বলতে পারি না। আমার সারা জীবনের কষ্ট দিয়ে তুমি নিজেকে শেষ করতে যাচ্ছিলে। ম্যাডাম, আপনি মেডিকেল সুপার, আমি কি করে বলতাম আপনাকে? এতটাই ভালোবাসো যখন, তাহলে আবার ম্যাডাম বলছো কেন? অন্য কিছু বলো। বলো, আমার আর তোমার এই বেবিরও দায়িত্ব নেব। বলো বলো। এটা শুনে ওনার এক্স হাজব্যান্ড জোরে হেসে ফেললেন। মিস্টার জাংকুক, ব্যাস এই আবদারগুলোই আমি শোনার জন্য পাগল হয়ে অপেক্ষা করছিলাম। হারাবেন না এই আবদারগুলো, ও সহজে করে না কিন্তু। শুনে আমারও হাসি পেয়ে গেল। আমি বললাম, হ্যাঁ সোনা, নেব আমাদের বেবির দায়িত্ব, আর নেব তোমারও দায়িত্ব। তোমায় খুব ভালোবাসবো আমি সারাটা জীবন তোমার আমি দেখাশুনো করব। এক মুহূর্ত তোমায় আমি হতাশ করব না, তোমার পাশেই থাকবো চিরদিন। আমরা দুজনে মিলেই একসঙ্গেই আমাদের বেবিকে প্যারেন্টিং করব, ওর দেখাশোনা করব, ওকে বড় করব আমরা দুজনে মিলেই। আমার বলা শেষ করা মাত্রই উনি বেবিকে আমার কোল থেকে নিয়ে আবার ওনার এক্স হাজব্যান্ডকে দিয়ে বললেন, ধরো বেবিকে একটু। বলেই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন আর আমার বুকে মাথা গুঁজে কেঁদে গেলেন অনবরত। এ কান্না সুখের কান্না, এ কান্না ভালোবাসার কান্না। ভিজে গেল আমার বুক। আমিও জড়িয়ে ধরে রাখলাম ওনাকে আমার বুকে, মাথায় হাত বুলিয়ে দিলাম বারবার। আর কিছুক্ষণ পরেই আমার ঘুম পরম তৃপ্তি আর আনন্দে ভেঙে গেল।